আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই জানেন আরবদের সবচেয়ে বড় সম্পদ হলো খনিজ তেল। খনিজ তেলের অফুরন্ত ভাণ্ডারের কারণেই আরবদের ভবিষ্যৎ পুরোপুরি বদলে গিয়েছিল। এই জন্য খনিজ তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। কিন্তু আরব উপদ্বীপে 1920-এর দশকে এই তেল উত্তোলনকে কেন্দ্র করে সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় দুজন অত্যন্ত শক্তিশালী শাসকের মধ্যে। আর এই যুদ্ধ শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কী পরিণতি ডেকে এনেছিল জানতে হলে চলুন দেখে আসি 2011 সালে মুক্তি পাওয়া ব্ল্যাক গোল্ড বা ডে অফ ফ্যালকন মুভিটির এক্সপ্লানেশন। মুভির শুরুতে একটা যুদ্ধ বিধ্বস্ত মরুভূমি দেখা যায়, যেখানে উত্তপ্ত বালির উপরে অসংখ্য লাশ পড়ে আছে। এই মরুভূমিটার নাম হলো ইয়েলো বেল্ট। ইয়েলো বেল্টের দখল নিয়ে দুজন আরব শাসক আমির নেসিব এবং সুলতান আমরের মাঝে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবার পরে তারা সিদ্ধান্ত নেয়, চল ভাই অনেক তো হলো, এবার একটু বিরতি নেওয়া যাক। মূলত এই কারণেই আমির নেসিব সুলতান আমরের তাঁবুর দিকে শান্তি চুক্তি করতে এগিয়ে যাচ্ছিল। তো একটু পরে দুই সুলতান মুখোমুখি হয়। তারা চুক্তি করে ইয়েলো বেল্ট নামের একটা বিস্তৃত এলাকা তাদের কারো দখলে থাকবে না এবং এই জায়গাতে তারা কোনো পক্ষই যুদ্ধ করবে না। এটাকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই শান্তি চুক্তিতে নেসিব একটা অদ্ভুত শর্ত জুড়ে দেয়। সে শান্তি চুক্তির গ্যারান্টি হিসেবে সুলতান আমরের দুই ছেলে সালেহ এবং ঔদাকে নিজের জিম্মিতে রাখতে চাইছিল। নেসিব নিশ্চয়তা দেয় সালেহ এবং ঔদাকে সে নিজের দুই ছেলে মেয়ে তারিক এবং লেইলার মতো করেই মানুষ করবে, তাদের যত্নের কোনো ত্রুটি হবে না। তো অনেক ভেবে সবার ভালোর কথা চিন্তা করে সুলতান আমর নেসিবের শর্ত মেনে নেয়। নেসিবের হাতে ছেলেদের তুলে দেবার সময়ে আমর তাদেরকে বলে, তোরা যেন কখনো ভুলে যাস না আমি তোদের বাবা। যাই হোক, এরপরে আমির নেসিব সালেহ এবং ঔদাকে নিজের রাজ্য হবেইকাতে নিয়ে আসে। তবে কিছুদিনের মধ্যেই দুই ভাই সংবাদ পায় তাদের মা মারা গিয়েছে। এই নির্মম শোকের সময়ে দুই ভাই কাউকেই পাশে পায় না। তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে মায়ের মৃত্যু শোক ভোলার চেষ্টা করে। তবে অল্প সময়ের ভেতরেই ঔদার স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঔদার বই পড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল। সে প্রায় সময়ই বই নিয়ে বসে থাকত। তবে সে বই পড়ার পাশাপাশি খেলার সাথী হিসেবে রাজকুমারী লেইলাকে পেয়ে যায়। দুজনেরই খেলাধুলা করে আরও কয়েক বছর কেটে যায়। কিন্তু সময়ের সাথে সাথে তাদের বয়সও লাফিয়ে চলছিল। দুজনেই যখন কিশোর বয়সে পা দেয় তখন তাদের খেলাও বন্ধ করে দেওয়া হয়। এভাবে কাটে আরও কয়েক বছর। এরই মধ্যে দেখা যায় ভয়াবহ কলেরা সংক্রমণ। হবেইকাতে এমনিতেই পানির সংকট, অল্প কয়েকটা কুয়াতে পানি পাওয়া যেত, কিন্তু সেগুলো কলেরার জীবাণুতে ভরে যায়। আমির নেসিব তখন প্রজাদের ঠিকভাবে বিশুদ্ধ পানির যোগান দিতে পারছিল না। এমনকি আমির নেসিবের নিজের স্ত্রীও কলেরাতে মারা গিয়েছিল। নেসিব শুনেছে প্যারিসে নাকি কলেরা হয় না, তাই তার ভীষণ আক্ষেপ তারা প্যারিসের আদিবাসী হলে এভাবে তার স্ত্রীকে কলেরায় মরতে হতো না। আমির নেসিব মন্ত্রীকে জিজ্ঞেস করে লন্ডনে কলেরার সংক্রমণ হয় কিনা। মন্ত্রী জানায় লন্ডনে শেষবার কলেরা হয়েছিল অন্তত 100 বছর আগে। এটা শুনে আমির নেসিব বলে, তাহলে তারা পশ্চিমাদের থেকেও অন্তত 100 বছর পিছিয়ে আছে। আমির নেসিব তখন তার ছেলে তারিককে ডেকে বলে, একজন দরিদ্র রাজার চেয়ে বড় অভিশাপ এই দুনিয়ায় আর কিছুই হয় না। মরুভূমির কারণে আমি কোনো শস্য ফলাতে পারি না, সমুদ্র না থাকায় জাহাজে মালামাল আনতে পারি না, আমার কোনো উৎপাদন নাই, তাই কেউ আমার সাথে ব্যবসাও করে না। একজন আরব শাসকের মূল্য পশ্চিমাদের ওয়েটারের চাইতেও নিম্নমানের। আমির নেসিবের আক্ষেপ শুনে সবাই মাথা নত করে থাকে, কারণ এটাই তাদের করুণ সত্য ছিল। তবে আল্লাহর ইচ্ছা ছিল অতুলনীয়। তিনি এই পবিত্র আরব ভূমিকে এবার এমন উপহার দিয়েছিলেন যা আরবের ভবিষ্যৎই বদলে দেয়। আর সেই উপহারকে খুঁজে বের করতে কিছুদিনের মধ্যেই পশ্চিমা তেল কোম্পানির কয়েকজন লোক প্লেনে চড়ে ইয়েলো বেল্ট মরুভূমিতে চলে আসে। গবেষণা শেষ করে প্রতিনিধি দলটা আমির নেসিবের সাথে দেখা করে। প্লেন থেকে প্রথমে একজন লোক নেমে আসে। আমির নেসিব লোকটার কাছে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেয়। তখন লোকটাও নিজের পরিচয় দিয়ে বলে তার নাম হলো থার্কেটেল, আর সে টেক্সান অয়েল কোম্পানিতে চাকরি করে। পরিচয় শুনে নেসিব বলে, এখানে কোনো তেল ফেল নেই, এখানে বালি, সূর্যের তাপ আর শুষ্ক বাতাস ছাড়া কিছুই পাওয়া যায় না। কিন্তু থার্কেটেল একটা কালো রঙের শিলা বের করে নেসিবকে সেটার গন্ধ শুঁকতে দেয়। নেসিব তখন শুকে দেখে শিলাটাতে কেমন তেলের মতো গন্ধ পাওয়া যাচ্ছে। থার্কেটেল বলে, এখানে মরুভূমির মধ্যে যে তেল আছে এই শিলাটাই তার প্রমাণ, আর এই তেল উত্তোলন করতে পারলে নেসিব শীঘ্রই অনেক বড়লোক হয়ে যাবে। এবার আমির নেসিবের চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। নেসিব থার্কেটেলকে জিজ্ঞেস করে সে কতটা বড়লোক হতে পারবে। থার্কেটেল জানায় তার ধারণা মতে এখানে যে ধরনের তেল আছে তা খুবই উৎকৃষ্ট মানের। এই ধরনের খনি থেকে প্রতিদিন প্রায় 1 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা যায়। প্রতি ব্যারেল তেলের মূল্য হলো $1।
মানে নেসিবের প্রতিদিনের ইনকাম হবে প্রায় $1,00,000, আর এভাবে সে সারা বছর তেল উত্তোলন করে ব্যবসা করতে পারবে। কিন্তু সমস্যা হলো তারা তেল খুঁজে পেয়েছে ইয়েলো বেল্টে, মানে যে জায়গাটা নিয়ে নেসিব আর সুলতান আমরের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। কিন্তু তবুও আসলেই সেখানে তেল আছে কিনা নেসিব সেটা প্রমাণ চায়। তাই থার্কেটেল ইয়েলো বেল্টে খনন শুরু করে। থার্কেটেল প্রথমবার কূপ খুঁড়তেই সেখান থেকে তীব্র গতিতে তেলের ঝর্ণা বেরিয়ে আসতে শুরু করে। এরপরে তাদের আনন্দ আর ধরে কে। কিন্তু সমস্যা হলো নেসিব তো একাই এই জায়গাটার ভোগ দখল করতে পারবে না। তাই সে সুলতান আমরের কাছে তেলের কমিশন ভাগাভাগির ব্যাপারে কথা বলার জন্য লোক পাঠায়। সুলতান আমরের বড় ছেলে সালে এই সংবাদটা নিয়ে যেতে চাইছিল, কিন্তু নেসিব তাকে যেতে না দিয়ে বলে নেসিবের সালেকে এখানেই প্রয়োজন। এই বলে নেসিব সালেকে এখানকার তেল উত্তোলনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে দেয়। এরপরে নেসিব এখানে নিজের নামে একটা বিমান ঘাঁটি বানায়, আর বিমান ঘাঁটির প্রধান বানায় নিজের ছেলে তারিককে। এরপরে নেসিব ঔদাকে লাইব্রেরিতে নিয়ে যায়। যেহেতু ঔদার বই পড়ার অনেক শখ ছিল, তাই নেসিব তাকে রাজ্যের লাইব্রেরির দায়িত্ব দিয়ে প্রধান লাইব্রেরিয়ান বানিয়ে দেয়। এই লাইব্রেরি ঔদার কাছে গুপ্তধনের মতো ছিল, তাই সে খুবই খুশি হয়। এভাবে সবাইকে নিজেদের কাজে সঁপে দিয়ে নেসিব সুলতান আমরের অনুমতির তোয়াক্কা না করেই তেল উত্তোলন শুরু করে দেয়। কিন্তু এরই মধ্যে আরেক বিপত্তি ঘটে যায়। তেল উত্তোলন বন্ধ করার জন্য কয়েকজন বিদ্রোহী একজন তেল উত্তোলন কর্মীর হাত পা বেঁধে তেলের খনির ভেতর ফেলে দেয়। আমির নেসিব ধারণা করে এই কাজ হয়তো তালিবান অথবা আনিজাজ গোত্রের কারো হবে। এই ঘটনায় থার্কেটেলও বেশ ঘাবড়ে যায়। তবে আমির নেসিব থার্কেটেলকে ভরসা দেয় সে এদেরকে টাকা পয়সা দিয়ে সামলে নেবে। তাই থার্কেটেল যেন নিশ্চিন্তে তার কাজ চালিয়ে যায়। এদিকে কয়েকদিনের ভেতরে সুলতান আমরের কাছে যাদেরকে দূত হিসেবে পাঠানো হয়েছিল তারা সবাই ফিরে আসে। দূর থেকে তাদেরকে আসতে দেখে দুই ভাই সালে এবং ঔদা খুব উৎসুক হয়ে ওঠে। তাদের এই রাজ্যে আসার প্রায় 15 বছর হয়ে গিয়েছে। দুই ভাই এখন বয়সে যুবক। তারা ভেবেছিল দুই সুলতান হয়তো নিজেদের চুক্তি সমাপ্ত করে একসাথে কাজ শুরু করবে। এতে তারাও দুই ভাই মুক্ত হয়ে যাবে এবং নিজের রাজ্য সালমাতে ফিরতে পারবে। কিন্তু ঘটনা অন্যদিকে ঘুরে যায়। আসলে সুলতান আমর একটু পুরনো ধ্যান ধারণার লোক ছিল। সে বিধর্মী পশ্চিমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী ছিল না, এতে নাকি তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই নেসিবের পশ্চিমাদের সাথে চুক্তি করা নিয়ে সুলতান আমর খুবই অসন্তুষ্ট হয়। তাকে না জানিয়ে ইয়েলো বেল্টে তেল উত্তোলনকে সে চুক্তির বরখেলাপ হিসেবে ধরে নেয় এবং নেসিবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নেসিবের পাঠানো কর্নেল সুলতান আমরকে অনেক বোঝানোর চেষ্টা করে, এমনকি তাকে রাজি করানোর জন্য সালে এবং ঔদাকেও ফিরিয়ে দিতে চায়, প্লাস তার কমিশনের পরিমাণও বাড়িয়ে দিতে চায়। কিন্তু তবুও সুলতান আমরকে রাজি করানো সম্ভব হয় না। এই জন্য কর্নেল তার দলবল নিয়ে হতাশ হয়ে ফিরে এসেছে। সব শোনার পরে আমির নেসিবের সভাসদেরা ক্ষেপে যায়। তারাও সুলতান আমরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর পরিস্থিতি আবারও আগের মতো উত্তপ্ত হয়ে ওঠে। আড়াল থেকে পুরো ঘটনাটা সালে এবং ঔদা দুই ভাই শুনছিল। ঔদা যুদ্ধ, রক্তারক্তি এসব থেকে দূরে থাকতেই পছন্দ করত, কিন্তু সালে সম্পূর্ণ ভিন্ন ছিল। সে পরিস্থিতি বুঝতে পেরে হবিকা থেকে পালিয়ে নিজের রাজ্য সালমাতে চলে যাবার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তেল খনিতে পাহারা দিতে যাবার সময়ে সাথে থাকা দুজন গার্ডকে গুলি করে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তবে ঔদা হবিকাতেই থেকে যায়। আমির নেসিব বুঝতে পারছিল সুলতান আমরকে কন্ট্রোল করতে হলে ঔদাকে তার যে কোনো মূল্যে নিজের বশে রাখতে হবে। তাই সে ঔদাকে নিজের মেয়ে লেইলার সাথে বিয়ে দিয়ে দেয়। পাশাপাশি নেসিব সুলতান আমরের সাথে করা শান্তি চুক্তিও বাতিল ঘোষণা করে। এই বিয়েতে নেসিব বিভিন্ন গোত্রের লোকদের ইনভাইট করেছিল। সে সবাইকে দামি উপহার দিয়ে নিজের দলে টেনে নেয়। এদিকে বাসর ঘরে গিয়ে প্রায় 11 বছর পরে লেইলা আর ঔদা আবারও মুখোমুখি হয়। লেইলা নিজের ঘোমটা খুলতেই ঔদা বলে, আমি কল্পনাতেও ভাবতে পারিনি তুমি এতটা সুন্দর হয়ে গিয়েছ। ঔদার কথা শুনে লেইলা হেসে ওঠে। তবে ঔদা একদমই খুশি ছিল না। সে লেইলাকে বলে, আমার মনে হচ্ছে এটা আমার জন্য একটা ফাঁদ। তোমার বাবা আমাকে এই জন্যই নিজের মেয়ের সাথে বিয়ে দিয়েছেন যাতে আমি আর চুক্তি মোতাবেক ওনার বন্দী হয়ে না থাকি, আর তিনি যেন আমার বাবার বিরুদ্ধে নিঃসংকোচে যুদ্ধ করতে পারেন। আসলে এটা কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না, এটা ছিল যুদ্ধের ঘোষণা। আমির নেসিবের রাজনৈতিক চক্রান্তে আমি ফেঁসে গিয়েছি। আমারও সালের মতো পালিয়ে যাওয়া উচিত ছিল। ঔদার কথা শুনে লেইলা বেশ মর্মাহত হয়। লেইলা তখন বলে, সে যে এতগুলো বছর ধরে ঔদাকে জানালার আড়াল থেকে ফলো করত, ঔদা যখন লাইব্রেরিতে যাওয়া আসা করত লাইলা তার দিকে মুগ্ধ হয়ে দেখত, এগুলোও কি তাহলে রাজনৈতিক চক্রান্ত? লেইলার মনের কথা শুনে ঔদা বলে, তোমার তো ইবনে ইদ্রিসের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আমাকে কেন আড়াল থেকে দেখতে? লেইলা বিরক্ত হয়ে বলে, ইদ্রিসের সাথে তার কোনোদিনই বিয়ের কথা ছিল না, বরং লেইলা নিজের বাবার কাছে গিয়ে বলেছিল সে ঔদাকেই বিয়ে করতে চায়।
লেইলা নিজেই ঔদাকে বিয়ের জন্য পছন্দ করেছিল, এটা জানতে পেরে ঔদা এবার বেশ নরম হয়ে যায়। সে লেইলাকে আলিঙ্গন করে কাছে টেনে নেয়। যাই হোক, পরের সিনে সালেকে দেখা যায়। সে হবেইকার সীমান্ত পার হবার আগেই নেসিবের লোকজনের হাতে ধরা পড়ে যায়। ইবনে ইদ্রিস রাষ্ট্রদ্রোহিতার কারণে সালেকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এদিকে ঔদা এবং লেইলাকে দেখা যায় তারা সকালে ঘুম থেকে উঠছিল। তখন সালের পোষা বাজ পাখিটা ঔদার জানালায় এসে ডাকতে শুরু করে। ঔদা দ্রুত উঠে গিয়ে জানালা খুলে বাজ পাখিটাকে দেখেই বুঝে যায় তার ভাই আর বেঁচে নেই। ঔদাকে ভীষণ আপসেট দেখে লেইলা আমির নেসিবের কাছে যায়। তারপরে আবদার করে বলে ঔদাকে যেন নিজের বাবার সাথে দেখা করতে পাঠানো হয়। লেইলা নর্মালি বাবার কাছে কোনো আবদার করে না, তাই নেসিব লেইলার আবদার মেনে নেয় আর ঔদাকে সালমা রাজ্যে গিয়ে নিজের বাবার সাথে দেখা করার পারমিশন দেওয়া হয়। অবশ্য এর পেছনেও নেসিবের একটা রাজনৈতিক চাল ছিল। সে ঔদাকে মূলত নিজের দূত হিসেবে সুলতান আমরের কাছে পাঠাচ্ছিল, যাতে ঔদা বাবার কাছে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে পশ্চিমাদের কাছে তেল বিক্রির জন্য রাজি করাতে পারে। তো যাত্রা শুরুর আগে নেসিব পাম্পট্টি মেরে ঔদাকে এই ব্যাপারটা আবারও মনে করিয়ে দেয়। তেল কোম্পানির কাছ থেকে একটা গাড়িতে করে ঔদার সালমাতে যাবার ব্যবস্থা করা হয়। লেইলা ঔদাকে প্রাসাদের গেট পর্যন্ত গাড়িতে করে এগিয়ে দেয়। পথে যাবার সময় ঔদা খেয়াল করে রাজ্য জুড়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই সে শুধু ভাবছিল কিভাবে এই যুদ্ধ আটকাবে। তো অনেকক্ষণ জার্নির পরে ঔদা সালমাতে গিয়ে উপস্থিত হয়। সুলতান আমর খবর পেয়ে বাইরে বেরিয়ে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সুলতান আমর ছেলেকে প্রায় 15 বছর পরে দেখছিল, তাই সে ঔদাকে দেখে মনে করে এটা হয়তো সালে। ঔদা তখন বাবার ভুল ভাঙিয়ে দিলে সুলতান আমর বেশ বিব্রত বোধ করে। এরপরে সে জিজ্ঞেস করে সালে কোথায়। ঔদা জানায় আমির নেসিব সালেকে মেরে ফেলেছে। এটা শুনে সুলতান আমর বেশ কষ্ট পায়। ঔদা তখন বুঝিয়ে বলে সালে বিদ্রোহ করে দুজন গার্ডকে খুন করে পালানোর চেষ্টা করছিল, আর সেই অপরাধেই তাকে মেরে ফেলা হয়েছে। তবে এ সময় সুলতান আমরকে দেখে মনে হচ্ছিল সালের এই সাহসিকতায় সে বেশ সন্তুষ্ট হয়েছে। তবে ঔদা যে গাড়িতে চড়ে নেসিবের লোকজনকে সাথে নিয়ে এখানে এসেছে, এটা সুলতান আমর পছন্দ করছিল না। ঔদা তখন বলে সে এখানে শান্তির দূত হয়ে এসেছে। সে সুলতান আমরকে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার জন্য অনুরোধ করে, কিন্তু তার নিজের ছেলেকে যেহেতু নেসিব খুন করেছে, এরপরে আর শান্তি চুক্তি করার প্রশ্নই আসে না। ঔদা তখন জানায় সে নেসিবের মেয়ে রাজকুমারী লেইলাকে বিয়ে করেছে। এটা শুনে সুলতান আমর বেশ অসন্তুষ্ট হয়। ঔদা নিজের ভাইয়ের হত্যাকারীর মেয়ের সাথে কিভাবে বিয়ে করলো, এই ব্যাপারটা সুলতান আমর ভেবে পাচ্ছিল না। তো এরপরে সুলতান আমরের সভাতে গিয়ে ঔদা পুরো ঘটনা খুলে বলে যে আমির নেসিব কেন নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়েছে। তখন সবাই বুঝতে পারে ঔদা বিয়েতে রাজি না হলে নেসিব হয়তো সালের মতো ঔদাকেও মেরে ফেলত। এই সভাতে একজন ইমামও উপস্থিত ছিল। ইমাম সাহেব জানায় জীবন বাঁচানোর জন্য কোনো নিয়ম ভঙ্গ করলে সেটা দোষের না, তবে ঔদার এখন 3 তালাক বলে লেইলাকে তালাক দিয়ে দেওয়া উচিত। কিন্তু ঔদা তো লেইলাকে তালাক দিতে চাইছিল না। এই নিয়ে উপস্থিত সভাসদের সাথে ঔদার বেশ তর্কাতর্কি শুরু হয়ে যায়। ঔদা নেসিবের সাথে শান্তি চুক্তি করার পরামর্শ দিচ্ছিল, কিন্তু সভায় উপস্থিত সবাই বিদ্রোহ করে বলে তারা পশ্চিমা বিধর্মীদের সাথে কোনোভাবেই ব্যবসা করবে না, কেননা পশ্চিমারা আরবদের ক্ষতি চায়। তারা আরবদের জান্নাতি বাহন উটকে সরিয়ে পশ্চিমাদের তেলে চলা কাফেরি যানবাহন এখানে চালু করতে চায়। এরপর সবার সবাই কোরআনের বিভিন্ন আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে বলে আল্লাহ তেল ব্যবহার করতে নিষেধ করেছেন, তা না হলে আল্লাহ কোরআন শরীফে তেল ব্যবহারের পারমিশন দিতেন। ঔদা তখন তাদের ডিফেন্ড করে বলে আল্লাহ তো কোরআনের কোথাও তেল ব্যবহার করতে নিষেধ করেনি। তেল যদি অপবিত্রই হতো তাহলে আল্লাহ আরবের এই পবিত্র মাটির নিচে তেলের খনি দিতেন না। হয়তো আল্লাহ এই তেলের মাধ্যমেই আরবদের ভবিষ্যৎ পাল্টে দিতে চাইছেন। কিন্তু মূর্খদের আসলেই যতই বোঝান তারা তো সঠিক জিনিস বুঝবে না। তারা তাদের পুরনো ধ্যান ধারণাই আগলে রেখেছিল। তারা বলে দুনিয়ার জীবন তো আর আসল জীবন না, মৃত্যুর পরের জীবনই হলো আসল জীবন। তাই দুনিয়ায় উন্নতি করতে চেয়ে কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়ে তারা আখেরাতে নিজেদের বিপদে ফেলতে পারবে না। তো ঔদাও বুঝতে পারে এদেরকে আর বুঝিয়ে কাজ নেই, তাই সেও চুপ হয়ে যায়। এদিকে যারা ঔদাকে সালমাতে নিয়ে এসেছিল তারা আবারও হবেইকাতে ফিরে আসে। জানালার আড়ালে বসে লেইলা ঔদার জন্য অপেক্ষা করছিল। ঔদা তাদের সাথে ফেরেনি দেখে লেইলা নীরবে কাঁদতে শুরু করে। পরের সিনে ঔদাকে দেখা যায় জার্নির কারণে সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তার খুব জ্বর এসেছিল। একজন ডাক্তার তার চেক আপ করতে আসে। এই ডাক্তারের নাম হলো আলী। তো ডাক্তার আলী চেক আপের পরে বলে অতিরিক্ত স্ট্রেস নেবার কারণে ঔদার এরকম হচ্ছে। সে ঔদাকে রেস্ট নিতে এবং হালকা পাতলা ব্যায়াম করতে বলে। তাছাড়া তাকে দেবার মতো ওষুধ ডাক্তারের কাছে ছিল না, কেননা সুলতান আমর এখানে আধুনিক ওষুধ কেনাবেচা নিষিদ্ধ করেছে, কারণ এই ওষুধগুলো পশ্চিমা দেশগুলোতে উৎপাদন হতো। সুলতান আমরের এই মূর্খামির জন্য ডাক্তারও তার উপরে বিরক্ত ছিল। তো এ সময়ে ঔদা আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারে। সেটা হলো ডাক্তার আলী ঔদার সৎ ভাই।
এটা জেনে ঔদা বেশ অবাক হয়। তবে আলী জানায় সুলতান আমর কখনো স্বীকার করে না আলী তার ছেলে। যাই হোক, সারা রাত রেস্ট নিয়ে ঔদা বেশ সুস্থ হয়ে ওঠে। পরের দিন সকালে মজলিসে গিয়ে সে বাবার সাথে দেখা করে। সুলতান আমর তখন ঔদার সাথে পার্সোনালি গল্প করতে বসে। ঔদা জিজ্ঞেস করে, নেসিব আমাকে এবং সালেকে আপনার কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল, তবুও আপনি আমাদেরকে গ্রহণ করেননি কেন? উত্তরে সুলতান আমর বলে, নেসিবের লোকেরা প্রথমে আমাকে 5% কমিশন দিতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় ওরা 32% কমিশন দিতে চাইল, সেই সাথে অনেকটা তাচ্ছিল্যর স্বরে তোমাদেরকেও ফিরিয়ে দিতে চাইল। তখন আমার মনে পড়ল 15 বছর আগে যখন আমি যুদ্ধে হেরে তোমার মার কাছে ফিরে এসে বললাম আমি তোমাদের 2 ভাইকে নেসিবের কাছে বন্দী হিসেবে ছেড়ে এসেছি, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার মা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। আর এর ঠিক 6 সপ্তাহ পরেই তোমাদের মা মারা যায়। তার কাছে তোমাদের জীবনের দাম ছিল অমূল্য। তাই এখন আবারও তোমাদের জীবনের মূল্য নির্ধারণ করা মানে তোমাদের মায়ের ভালোবাসার প্রতি অসম্মান দেখানো। নেসিব তোমাদেরকে শুধুমাত্র তেলের বিনিময় মূল্য হিসেবে বিবেচনা করছিল, আর এটা আমি মানতে পারিনি। মনে রাখবে, অর্থ দিয়ে যা কেনা যায় প্রকৃতপক্ষে তার কোনো মূল্যই নেই। বাবার কথা শুনে ঔদার মনটা বেশ হালকা হয়ে যায়। তো ঔদা এবার বাবাকে বলে সে এখানে ওনাকে সতর্ক করতে এসেছে, কারণ নেসিবের কাছে ট্রেনিংপ্রাপ্ত সেনাবাহিনী আছে। এছাড়া তেল বিক্রির টাকা দিয়ে সে এখন আধুনিক অস্ত্র কিনতে পারছে। সেই টাকা দিয়ে সে উত্তর পাশের গোত্রগুলোকেও নিজের দলে টেনে নিয়েছে। ঔদার এমন সতর্কতার পরেও সুলতান আমরের মাঝে ভয়ের একটু ছিটে ফোঁটাও দেখা যায় না। উল্টো সুলতান আমর বলে, যে যোদ্ধা শুধুমাত্র অস্ত্রের উপরে নির্ভর করে তার মতো বলদ এই দুনিয়াতে আর নাই। তো এরপর সুলতান আমর ঔদাকে জিজ্ঞেস করে সে লেইলাকে তালাক দিবে কিনা। ঔদা বলে সে লেইলাকে ভালোবাসে, তাই সে লেইলাকে কখনোই তালাক দেবে না। ছেলের মনের কথা শুনে এবার সুলতান আমরেরও মনটা নরম হয়ে যায়। সুলতান আমর তার সেনাপতি হাসান দাখিলকে বলে সে যেন এখনই আমির নেসিবের কাছে যায় আর তাকে শান্তির প্রস্তাব দেয়। নেসিব যদি পশ্চিমা কাফেরগুলোকে ইয়েলো বেল্ট থেকে তাড়িয়ে দেয় এবং 15 বছর আগের সেই শান্তি চুক্তি বজায় রাখে, তাহলে সুলতান আমর ঔদা এবং লেইলার বিয়েটা মেনে নেবে। নেসিব যদি তার প্রস্তাব মেনে নেয়, তাহলে আগামী পূর্ণিমার রাতেই সে নেসিবের মহলে এসে নতুন করে শান্তি চুক্তি করবে। তো হাসান দাখিল হোবাইকাতে এসে আমির নেসিবকে সুলতান আমরের প্রস্তাবটা জানায়, কিন্তু নেসিব তখন টাকার নেশায় ডুবে গিয়েছিল। তাছাড়া সে জানত তার যা লোকবল এবং অস্ত্র আছে তাই দিয়ে সে সুলতান আমরের পুরো বংশই নির্বংশ করে দিতে পারবে। এই জন্য সে সরাসরি সুলতান আমরের প্রস্তাবটা নাকচ করে দেয়। শুধু তাই না, সে এবার প্রলোভন দেখিয়ে সুলতান আমরের সেনাপতি হাসান দাখিলকেও নিজের দলে টেনে নেবার চেষ্টা করে। আর এর কয়েকদিন পরেই সুলতান আমরের কাছে সেনাপতি হাসান দাখিলের চিঠি আসে। হাসান দাখিল জানিয়েছে সে অসুস্থ, এই জন্য আপাতত কয়েক মাস হোবাইকাতেই থাকবে। তবে চিঠি পড়ে সুলতান আমর বুঝে যায় নেসিব টাকা দিয়ে হাসান দাখিলকেও কিনে নিয়েছে। পরের সিনে দেখা যায় সেনারা জেলখানা থেকে কয়েদিদের বের করে এনে তাদেরকে বিশেষ ড্রেস পরিয়ে দিচ্ছে। ঔদা সুলতান আমরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এদেরকে তারা যুদ্ধের ময়দানে সামনের দিকে ঢাল হিসেবে রাখবে, এরাই হবে তুরুপের তাস। মানে সেনাদের একটা দল এই কয়েদিদের নিয়ে ইয়েলো বেল্টের দিকে এগিয়ে যাবে। আর এই মুহূর্তে আমির নেসিবের সেনারা উত্তর সাইডে শক্ত ঘাঁটি ঘিরে বসে আছে। নেসিব যখন সুলতানের বাহিনীর কথা জানতে পারবে, তখন ইয়েলো বেল্ট রক্ষা করার জন্য উত্তর সাইডের সেই সব সেনাদের পাঠিয়ে দেবে। আর সেই সুযোগে সুলতান আমর উত্তর সাইড দিয়ে ঢুকে হোবাইকা দখল করে নেবে। এটাই ছিল মূলত সুলতান আমরের প্ল্যান। এটা শুনে ঔদা বলে এরকম করলে তো এই কয়েদিরা সবাই গুলি খেয়ে মারা যাবে। সুলতান আমর তখন বলে জেলখানায় ধুকে ধুকে মরার চেয়ে কোনো মহৎ কাজের জন্য মরা অনেক ভালো। তো সুলতান আমর এই কয়েদিদের নিয়ে মরুভূমি পার হবার দায়িত্ব সেনাপতি হাসান দাখিলকে দিতে চেয়েছিল, কিন্তু সেনাপতি বিশ্বাসঘাতকতা করায় এই দায়িত্ব এখন সুলতান ঔদাকে দিতে চাইছে। কিন্তু ঔদা কথাটা শুনেই আটকে ওঠে। ঔদা বলে সে তার পুরো জীবনে শুধুমাত্র একবার বন্দুক চালিয়েছিল, আর এতেই তার কাঁধে মারাত্মক ব্যথা হয়েছিল। যুদ্ধের ব্যাপারে সে কিছুই বোঝে না। তাছাড়া সে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছিল, সুলতানের সেনাবাহিনীতে যোগ দেবার কোনো ইচ্ছাই তার নেই। সুলতান আমর তখন বলে তোমার বোঝার বা ইচ্ছা অনিচ্ছার কিছুই নেই, যুদ্ধ তোমার রক্তে মিশে আছে, আর এই রাজ্যের ভবিষ্যৎ সুলতান তো তুমিই হবে। ঔদা এবার বলে সেই যুদ্ধফুদ্ধ করতে পারবে না, সে সারা জীবন শুধু বই পড়েছে, আর সেই জ্ঞান থেকে সে নিশ্চিতভাবে বলতে পারে এই যুদ্ধে সুলতান আমর আমির নেসিবের কাছে নির্মমভাবে হেরে যাবে। ছেলের কথা শুনে সুলতান আমর এবার বেশ রেগে যায় আর বলে ঠিক আছে, তাহলে তুমি ওই নেসিবের কাছেই ফিরে যাও, হোবাইকার ধন সম্পদ আর তোমার বউয়ের কোলের ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। ছি 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 রে ঔদা, ছি ছি ছি। এই বলে সুলতান আমর সেখান থেকে চলে যায়। তবে এক পর্যায়ে অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র বাবার মন রাখতে ঔদা যুদ্ধে যোগ দিতে রাজি হয়ে যায়। যাই হোক, পরের সিনে সব কয়েদি এবং সেনাদের একটা কুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপরে তাদেরকে প্রাণ ভরে পানি পান করতে বলা হয়, সেই সাথে যে যতটা পারে পানি নিজের সাথে নিয়ে নেবে।
কারণ আগামী কয়েক সপ্তাহ তাদের আর পানি জুটবে না। এরপর পরদিন সুলতান আমর ইমামতি করে সবার সাথে নামাজ পড়ে, তারপর নিজের পাগড়ি খুলে ঔদাকে পরিয়ে দেয়। সুলতান আমর ঔদাকে বলে এই পাগড়ি তাদের গোত্রের ঐতিহ্য, নবীজির আমল থেকেই তাদের সব গোত্র প্রধান এই পাগড়ি পরিধান করে আসছে, এই জন্য সুলতান ঔদাকেও এই পাগড়ির যথাযথ সম্মান করতে বলে। তো এরপরে ঔদা তার বাহিনী নিয়ে মরুভূমির দিকে এগুতে শুরু করে, আর সুলতান আমর নিজের তাঁবুতে ফিরে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। তো প্রথমে কয়েদিরা, এরপরে সেনারা এবং সবশেষে ঔদা আর ডাক্তার আলী যাচ্ছিল। পথে কয়েকজন কয়েদি পালানোর চেষ্টা করলে গার্ডেরা তাদের গুলি করে মেরে ফেলে। এছাড়াও দুর্গম মরুভূমির উপর দিয়ে যাবার সময়ে গরম, তৃষ্ণা আর ডিহাইড্রেশনেও কয়েকজন মারা যায়। বাকিরাও পানির তৃষ্ণায় খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই যেসব কয়েদিদের নিয়ে আসা হয়েছিল তারা খুব হইচই শুরু করে দেয়। এ সময় দূর থেকে কিছু ছুটে আসতে দেখা যায়। ভালো করে খেয়াল করার পরে ঔদা বলে এগুলো ট্যাঙ্ক, অর্থাৎ আমির নেসিবও তার ট্যাঙ্ক বাহিনী পাঠিয়ে দিয়েছে। সে সময় ট্যাঙ্কের চেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর ছিল না। এই ট্যাঙ্কগুলো কয়েক মুহূর্তের মধ্যেই তাদের ধূলিসাৎ করে দেবার ক্ষমতা রাখে, তাই ঔদা তাদের সাথে পার্সোনালি কথা বলে যুদ্ধটা থামাতে চাইছিল। তাই সে দুহাত তুলে আমি প্রিন্স ঔদা বলতে বলতে এগিয়ে যায়। কিন্তু যুদ্ধের ময়দানে প্রিন্স ঔদা হোক কিংবা প্রিন্স মামুন, কাউকেই চেনার টাইম থাকে না। তাই ট্যাঙ্ক বাহিনী ঔদা এবং তার বাহিনীকে লক্ষ্য করে সমানে গুলি চালাতে থাকে। ঔদা তখন পেছনে সরে এসে তার বাহিনীকে বালুর ঢিবিগুলোর পিছনে লুকিয়ে পড়তে বলে। ঔদা জানতো এই ট্যাঙ্কগুলোকে আটকাতে না পারলে তাদের মৃত্যু নিশ্চিত, তাই সে সেনাদের নির্দেশ দেয় তারা যেন শুয়ে পড়ে কাপড় ফেলে, মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে ট্যাঙ্কের চাকাগুলোকে ব্লক করে দেয়, যাতে ট্যাঙ্কগুলো আর এগোতে না পারে। তারা প্রথমে সম্মিলিতভাবে একটা ট্যাঙ্কে আটকে দিতে সক্ষম হয়, তারপরে সেটাতে ট্যাঙ্কেরই ফুয়েল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপরে তারা ঔদার নির্দেশ মতো টায়ারে গুলি করেও একটা ট্যাঙ্ক আটকে দেয় এবং সেগুলো ধ্বংস করে দেয়। এরপরে অবশিষ্ট দুটো ট্যাঙ্ক সেখান থেকে পালিয়ে ফেরত চলে যায়। এদিকে সুলতান আমরের বাহিনীরও অনেক ক্ষয়ক্ষতি হয়, তাদের অনেকেই মারা যায়। তারা খবর পাঠানোর জন্য খাঁচায় করে কিছু বশ মানানো কবুতর নিয়ে এসেছিল, তবে সেই খাঁচাটা গুলি লেগে ভেঙে যায়। একটা কবুতর তখন আহত অবস্থায় উড়ে ঠিকঠাক পথ চিনে সুলতান আমরের আস্তানায় চলে আসে। সুলতান আমর কবুতরের এই হাল দেখে বুঝতে পারে তার অনেক সেনা হয়তো এতক্ষণে শহীদ হয়ে গিয়েছে। এদিকে ঔদা এবং তার বাহিনীকে দেখা যায় তারা আমির নেসিবের ট্যাঙ্ক বাহিনীকে খেদিয়ে দিতে পেরে খুবই আনন্দিত ছিল। তবে ঔদার মনে হচ্ছিল ওরা তাদের চিনে ফেলেছে, এই জন্য হয়তো আবারও হওয়াইকাতে ফিরে যাচ্ছে। তাই ওদের আটকানোর জন্য তারা একটা প্ল্যান বানিয়ে ফেলে। তারা ঔদাকে প্রথমে বন্দী বানায়, এরপরে সামনের দিকে এগিয়ে সেই ট্যাঙ্ক বাহিনীর কাছে যায়। কিছুটা সামনেই ট্যাঙ্ক বাহিনীর ঘাঁটি ছিল, সেখানে কন্টেইনার ভর্তি তেলও ছিল। তো তারা বন্দী ঔদাকে দেখিয়ে বলে তারা খুব তৃষ্ণার্ত, এই জন্য প্রিন্স ঔদাকে নেসিবের বাহিনীর হাতে তুলে দেবার বিনিময়ে তারা পানি দাবি করে। নেসিবের সেনারা ভাবে এটা হয়তো খুব ভালো একটা সুযোগ, তাই তারা ঔদার বাহিনীকে কাছে আসার সুযোগ দেয়। আর কাছে যেতেই তারা অচমকা নেসিবের বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে, ফলে তারা সেখানেই মারা যায়। এরপরে তারা তেল ঢেলে সবগুলো ট্যাঙ্ক এবং তেলের কন্টেইনারে আগুন ধরিয়ে দেয়, ফলে কয়েক মিনিটের মধ্যেই আমির নেসিবের অত্যাধুনিক ট্যাঙ্ক বাহিনী নিঃশেষ হয়ে যায়। তবে ঔদার মানে সুলতান আমরের বাহিনী এখানেই থেমে থাকে না। তারা এবার কয়েকজন নেসিবের মৃত সেনাদের ড্রেস পরে নেয়, এরপরে আগুনে পোড়া ট্যাঙ্কগুলোর পাশে দাঁড়িয়ে যায়। নেসিবের প্লেন আকাশে চক্কর দিতে আসলে তারা নিচ থেকে সাহায্যের জন্য সিগন্যাল দেয়। প্লেনে এ সময় নেসিবের ছেলে তারিক বসেছিল। যেহেতু তারিক বিমান ঘাঁটির প্রধান, তাই এগুলোর তদারকির দায়িত্ব তার উপরেই ছিল। তারিক ভাবে এরা হয়তো তাদেরই সেনা, এই জন্য তাদের উদ্ধার করার জন্য সে প্লেন নিয়ে নিচে নেমে আসে। তখনই মরার ভান করে শুয়ে থাকা সুলতান আমরের সেনারা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। তারিক তখন কোনো রকমে পাইলটকে নির্দেশ দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কয়েকজন প্লেন ধরেও ঝুলে থাকে, ফলে প্লেন ব্যালেন্স হারিয়ে মরুভূমির ভেতরে পড়ে ক্র্যাশ করে। এতে তারিকও মারা যায়। তারিকের লাশটা দেখে ঔদার ভীষণ খারাপ লাগছিল, কারণ তারিক আর সে একই বাড়িতে একই সাথে বড় হয়েছে। যুদ্ধ বিগ্রহর নির্মমতা দেখে ঔদার নিজ জাতিসত্তার উপরে খুব ঘৃণা হচ্ছিল। যাই হোক, এদিকে আমির নেসিব দ্রুতই খবর পেয়ে যায় তার আর্মার গাড়ি মানে ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি প্লেন ক্র্যাশ করে তার ছেলেও মারা গিয়েছে। রাগে জেদে সে তখন তাদের রিজার্ভে থাকা বাকি সেনাদেরকেও মরুভূমিতে পাঠিয়ে দিতে বলে, কিন্তু মন্ত্রী তাকে ঝোঁকের বসে এরকম সিদ্ধান্ত নিতে বারণ করে, কারণ এতে তাদের রাজ্য নিরাপত্তাহীন হয়ে পড়বে। তবে নেসিব খুবই অস্থির হয়ে পড়েছিল, তাই ভালো মন্দ কোনো কথাই তার মাথায় ঢুকছিল না। বিশেষ করে ঔদা যে সেনাদের লিড দিয়ে তার বিরুদ্ধেই যুদ্ধ করছে, এই ব্যাপারটা সে মানতে পারছিল না। এ সময় সেখানে লেইলাও উপস্থিত ছিল। নেসিব লেইলাকে বলে সে যেন এখনই ঔদাকে তালাক দেয়, কারণ ঔদা তাদের সাথে বেইমানি করেছে। কিন্তু লেইলা জানিয়ে দেয় সে ঔদাকে তালাক দেবে না। ঔদা যদি তার বাবার পক্ষ নিয়ে যুদ্ধের পথ বেছে নিয়ে থাকে, তবে তার এটা ছাড়া হয়তো আর কোনো পথ খোলা ছিল না।
লেইলার মতে ঔদা এই দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ, তাই অকারণে সে যুদ্ধে জড়াবে না। নিজের মেয়ে আদেশ অমান্য করায় নেসিব রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। অন্যদিকে ঔদাকে দেখা যায় সে কয়েদিদের উদ্দেশ্যে বলছিল, আমার বাবা বলেছে আপনারা অত্যন্ত বিপজ্জনক লোক, তবে এই যুদ্ধটা আপনাদের না, আমি আপনাদের মুক্ত করে দিচ্ছি, আপনারা চাইলে চলে যেতে পারেন। একজন কয়েদি তখন জিজ্ঞেস করে তাদের কাছে যে পানি আছে এই পানির কি হবে। উত্তরে ঔদা বলে এই পানি তারা সবাই একটু একটু করে ভাগ করে খাবে। আরেকজন তখন জিজ্ঞেস করে ঔদা এখন কোন দিকে যাবে। ঔদা জানায় সে এখন পূর্ব দিকে এগোবে, কারণ ওই দিকে সমুদ্র আছে। নেসিবের লোকেরা সমুদ্রের সাইডে তাদের খুঁজতে যাবে না। তাছাড়া সমুদ্রের আশেপাশে হয়তো জেলে বা ব্যবসায়ীরা থাকবে, সেখান থেকে পানি পাওয়া যাবে। ঔদা এখানে কয়েদিদের মুক্ত করে দিলেও তারা ঔদার লিডারশিপে মুগ্ধ হয়ে গিয়েছিল, তাই তারাও রেগুলার সেনাদের মতো এই যুদ্ধে ঔদাকে সঙ্গ দিতে চায়। এই জন্য ঔদা সবাইকে নিয়ে পূর্ব দিকে এগুতে শুরু করে। দীর্ঘ পথ পার করার পরে তারা সমুদ্রে এসে পৌঁছায়। সমুদ্র দেখা মাত্রই মানুষ এবং উটেরা সবাই সমুদ্রের ভেতরে ঝাঁপিয়ে পড়ে। ডাক্তার আলী সবাইকে চিৎকার করে সাবধান করে দেয় কেউ যেন এই সমুদ্রের পানি না খায়, এই পানি লবণাক্ত, তাই এই পানি খেলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো কিছুক্ষণ পানিতে দাপাদাপি করার পরে সবাই শান্ত হয়। রাতে তারা ক্লান্ত হয়ে উপকূলের পাশে শুয়ে কাটিয়ে দেয়। সকালে আলী আর ঔদা টুকটাক কথা বলছিল। যুদ্ধের ময়দানে একজন উট চালক বলেছিল সমুদ্রের মধ্যে পানি পাওয়া যাবে, আর তার কথাকেই সিরিয়াসভাবে নিয়ে সমুদ্রে চলে আসাটা হয়তো ঠিক হয়নি। তো এ সময় হঠাৎ আলী খেয়াল করে সমুদ্রের মধ্যে একটা জায়গায় বুদবুদ উঠছে। সে ছুটে সেখানে গিয়ে ডুব মেরে দেখে লবণাক্ত সমুদ্রের নিচে স্বাদু পানির ঝর্ণা রয়েছে। এটা দেখার পরে তারা বুঝতে পারে আল্লাহর কুদরত কতটা অসীম। তারা এবার প্রাণ ভরে পানি পান করে। উটগুলোকেও তারা পানি খাওয়ায়। তবে দুর্গম পথ পার হওয়ায় উটগুলোর অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল, তাই তাদের নতুন কিছু উটের প্রয়োজন ছিল। তো তারা কিছু দূর এগোনোর পরে দূরে কিছু বিনিশিরি গোত্রের বেদুইনদের তাঁবু দেখতে পায়। তারা জানতো বিনিশিরির লোকেরা খুব বজ্জাত, ওরা উট এবং নারীদের বেচাকেনা করে। তো উটের সন্ধানে ঔদা সেখানে যেতে চায়। ঔদা তার বাহিনীকে দূরে দাঁড় করিয়ে রেখে অল্প কয়েকজনকে নিয়ে সেখানে যায়। দূরবীন দিয়ে বনিশিরির শেখও তাদের দেখতে পায় এবং সে ঔদাকে দেখে চিনতে পারে। আসলে এই শেখ ঔদার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল, আর সে আমির নেসিবেরই লোক। তাই শেখ তার দুজন লোককে পাঠিয়ে দেয় তারা যেন দ্রুত নেসিবের কাছে গিয়ে খবর দেয়। তো একটু পরে ঔদা তাঁবুর কাছে পৌঁছালে শেখ তাকে সসম্মানে তাঁবুর ভেতরে নিয়ে যায় এবং কফি খেতে দেয়। ঔদা তার কাছে উট চাইলে সে যত উট প্রয়োজন দিতে রাজি হয়ে যায়। ঔদা শেখের হাবভাব দেখে বুঝে যায় অতি ভক্তি চোরের লক্ষণ। এ সময় সে শেখের হাতের সোনার ঘড়িটার দিকে খেয়াল করে নিশ্চিত হয়ে যায় তার বিয়ের দিনে এই ঘড়িটা নেসিব সব গোত্রের লোকদের গিফট করেছিল, তার মানে লোকটা নেসিবেরই লোক। যাই হোক, একটু পরে একটা দাসী কফি পরিবেশন করতে আসলে ট্রে থেকে একটা কাপ পড়ে যায়। এতে রাগ করে শেখ তাকে বেত দিয়ে মারতে শুরু করে। এটা দেখে ঔদা খুব আপসেট হয়। সে জানতে পারে মেয়েটা জামিরি গোত্রের। ঔদা নিজের হাতের আংটি খুলে শেখকে দেখিয়ে বলে, আমার মায়ের নাম জামিরা, তিনি জামিরি গোত্রের প্রিন্সেস ছিলেন। এটা আমার মায়ের আংটি, আপনি এই আংটির বিনিময়ে এই দাসীকে মুক্ত করে দিন। কিন্তু এই শেখ ঔদার প্রস্তাব মেনে নেয় না, বরং দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি শুরু হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই ঔদার বাহিনীর সবাই চলে এসে বনিশিরিদের চারিদিক থেকে ঘিরে ধরে। ঔদা তখন বনিশিরিদের সব উট নিয়ে নেয়। এছাড়া সে সব দাসীদের মুক্ত করে নিজেদের বাড়িতে পৌঁছে দেবারও ব্যবস্থা করে। তবে জামিরি দাসীটা ঔদাকে বলে, আপনি আমাকে সাথে নিন, কারণ আপনার আমাদের গোত্রের লোকদের সাহায্যের প্রয়োজন হবে। তো ঔদা দাসীটাকে নিয়ে জামিরি গোত্রের তাঁবুর দিকে এগোতে শুরু করে। কিন্তু দুঃখজনকভাবে জামিরিরা দূর থেকে দেখে ভাবে ঔদারা হয়তো দাসীটাকে অপহরণ করেছে, তাই তারা গুলি চালিয়ে দেয় এবং গুলিটা ঔদার গায়ে এসে লাগে। ঔদা তখনই উটের উপর থেকে পড়ে অচেতন হয়ে যায়। দাসীটা চিৎকার করে গোত্রের সবাইকে বকাবকি করে এবং বলে, এটা প্রিন্স ঔদা, তাদের প্রিন্সেস জামিরার ছেলে। এটা শুনে গোত্রের সবাই খুব অনুতপ্ত হয়ে ওঠে। ডাক্তার আলী চেক করে দেখে ঔদার কোনো পালস নেই, তাই তারা ঔদার জানাজা পড়তে শুরু করে। কিন্তু তখনই ঔদা আবারও জেগে ওঠে। আলী বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে ঘটনার আকস্মিকতায় ঔদার ডেড বডির মতো সিনড্রোম দেখা যাচ্ছিল, তবে সে মরেনি। কিন্তু জামিরিরা আবার এই ব্যাপারটা অন্যভাবে ধরে নেয়। তারা শুনেছিল ইমাম মাহাদি মৃত্যুর পরে আবার জেগে উঠবে এবং তাদের মসীহ হবেন, তাই তারা ঔদাকে মাহাদি ভেবে উল্লাস শুরু করে দেয়। ঔদা তাদের বোঝাতে হিমশিম খেয়ে যায় যে সে মাহাদি না, বরং সে সাধারণ লাইব্রেরিয়ান। তবে উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয় না। বনিশিরির দূতদের কাছে খবর পেয়ে আমির নেসিব সেখানে প্লেন পাঠিয়ে দিয়েছিল। প্লেন থেকে অনর্গল গুলিবর্ষণ শুরু হয়। যদিও তারা এক পর্যায়ে প্লেনটাকে পাল্টা গুলি করে ধ্বংস করে দেয়, কিন্তু একটা গুলি আলীর বুক ভেদ করে চলে গিয়েছিল, তাই সে ঔদার কোলের উপরে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আলীর মৃত্যুতে ঔদা প্রচণ্ড কষ্ট পায়। সে এবার যে কোনো মূল্যে এই যুদ্ধের শেষ দেখতে চায়।
এই জন্য সে বাহিনী নিয়ে আবারও এগোতে শুরু করে। যেহেতু ঔদা বিভিন্ন গোত্রের মেয়েদের বনিশিরিদের কাছ থেকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই সেই সব গোত্রের লোকেরা ঔদার উপরে সন্তুষ্ট হয় এবং তারাও এসে ঔদার সাথে যোগ দেয়। এভাবে আশেপাশে যত ছোট বড় গোত্র ছিল সবাই এসে ঔদার সাথে যোগ দেয়। ফলে ঔদা বিশাল এক বাহিনী নিয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এদিকে আমির নেসিব নিজেদের করুণ অবস্থা মেনে নিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে সুলতান আমর ফিল্ড ফাঁকা পেয়ে ইয়েলো বেল্টে ঢুকে পড়েছিল। নেসিব সুলতান আমরের কাছে এসে বলে আমরের যা ইচ্ছা তাই করুক, শুধুমাত্র হবেইকার কোনো ক্ষতি যেন সে না করে। সুলতান আমর বলে সে কারোরই ক্ষতি চায় না, সে শুধুমাত্র তেল উত্তোলন বন্ধ করে দিয়ে 15 বছর আগের সেই শান্তি চুক্তিটা বহাল রাখতে চায়। তো নেসিব সুলতানের কথা মেনে নিলে সুলতান এবার তেলের খনির দখল নিয়ে তেল উত্তোলনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়। একটু পরে বাহিনী নিয়ে ঔদাও সেখানে পৌঁছে যায়। ঔদার সাফল্যে সুলতান আমর খুবই গর্ববোধ করছিল। তবে ঔদার সাথে বিশাল বাহিনী দেখে সুলতান আমর জিজ্ঞেস করে ঔদা এখন কি করতে চাইছে। ঔদা বলে সে এখন ইয়েলো বেল্টের দখল নেবে। সুলতান আমর তখন বলে সে নেসিবকে শান্তি চুক্তির জবান দিয়েছে, তাই ইয়েলো বেল্ট এখন কারো দখলে থাকবে না। কিন্তু ঔদা বাবার কথা অমান্য করে বলে ইয়েলো বেল্ট আরবের সব আদিবাসীদের সম্পত্তি, তাই সুলতানের এই জায়গা নিয়ে জবান দেওয়ার অধিকার নেই। ঔদা জানায় সে তেল বিক্রির টাকায় এখানে স্কুল, কলেজ আর হাসপাতাল বানাবে, মরুভূমির মানুষদের জীবনমান উন্নত করবে। এটা শুনে সুলতান বিরোধিতা করে বলে তারা একবার পশ্চিমা বিধর্মীদের সুযোগ দিলে ওরা মাথায় চড়ে বসবে, ওরা এখানে এসে অসংখ্য স্থাপনা বানাবে এবং এখানেই স্থায়ী হয়ে যাবে। ওদেরকে তখন আর কন্ট্রোল করা সম্ভব হবে না, উল্টো আরবরাই তখন ওদের হাতের পুতুল হয়ে যাবে। কিন্তু ঔদা বাবাকে ভরসা দিয়ে বলে এসব কিছুই হবে না, সে সব দিক সামলে নেবে। বাবা ছেলের মধ্যে যখন এই নৈতিক বোঝাপড়া চলছিল তখনই আরেক অঘটন ঘটে যায়। বনিশিরি গোত্রের সেই শেখ তখন ওইখানে চলে আসে। সে ঔদার উপরে প্রতিশোধ নেবার জন্য দূর থেকে ঔদাকে টার্গেট করে গুলি চালায়, কিন্তু টার্গেট মিস হয়ে গুলিটা সুলতান আমরের বুকে লাগে এবং সেখানেই তিনি মারা যান। সুলতানকে মারতে দেখে ঔদার সাথে আসা বাহিনী ক্ষেপে যায়, ফলে না চাইতেও তাদের সাথে আমির নেসিবের বাহিনীর যুদ্ধ লেগে যায়। তবে অল্প সময়ের মধ্যেই নেসিবের বাহিনীকে তারা শেষ করে ফেলে। ঔদা এই সময় বনিশিরির শেখকে হত্যা করতে এগিয়ে যায়। ঔদার তো যুদ্ধ কৌশল জানা ছিল না, তাই শেখ তাকে ধরাশায়ী করে মারতেই যাবে, তখন পেছন থেকে সেই জামিরি দাসী এসে শেখকে মেরে ফেলে এবং ঔদাকে বাঁচিয়ে নেয়। তো যুদ্ধ শেষে ঔদা বাবাকে কবর দিয়ে হবাইকাতে লেইলার কাছে ফিরে আসে। এত দুঃখ এবং শোকের মাঝেও লেইলা ঔদাকে একটা সুসংবাদ দেয়। লেইলা জানায় সে মা হতে চলেছে। এটা শুনে ঔদার মুখে হাসি ফুটে ওঠে। প্রাসাদে ঢোকার সময়ে গার্ডরা সেনাপতি হাসান দাখিলকে জেলখানা থেকে বের করে আনে। হাসান দাখিল জানায় সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, বরং নেসিব তাকে বন্দি বানিয়ে ওই মিথ্যা চিঠিটা পাঠিয়েছিল। তো বাইরের সব আরাবিয়ানরা দাবি তোলে নেসিব একজন বেঈমান, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তবে ঔদা তাদের কথাকে গুরুত্ব না দিয়ে ভেতরে গিয়ে নেসিবের সাথে দেখা করে। ঔদা নেসিবকে শাস্তি দেবার বদলে তাকে ক্ষমা করে দেয়, কারণ নেসিব অপরাধী হলেও তার একটা ভালো গুণ ছিল, সেও ঔদার মতো আরবদের ভবিষ্যৎ পাল্টে দিতে চেয়েছিল। তাই ঔদা নেসিবকে আরবের প্রতিনিধি হিসেবে হিউস্টনে টেক্সান অয়েল কোম্পানির বোর্ড সভাতে পাঠায়, কারণ যে কোনো চুক্তির ক্ষেত্রে নেসিবের চেয়ে কূটকৌশলী আরবের আর কেউ ছিল না। যাই হোক, বোর্ড সভাতে আনুষ্ঠানিকভাবে তারা তেল বিক্রির চুক্তি করে, যাতে তারা আরবের মানুষকে একটা সুন্দর, স্বাস্থ্যকর এবং উন্নত জীবন উপহার দিতে পারে। সেই সাথে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সেদিন ঔদার সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি তার বাবা সুলতান আমরের কথাকেই তার মানা উচিত ছিল? আরবের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।